গতিবিদ্যার তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ত্বরণ এবং মন্দন এই দুইটা বিষয়ে পড়াশোনা করব। তো এখানে আসো যে আমরা প্রথমে যদি ত্বরণ নিয়ে যদি পড়াশোনা করি যে ত্বরণ জিনিসটা কি। দেখো আমরা যখন গাড়িতে উঠি তখন কি হয় যে দেখা যায় গাড়িটা প্রথম কি স্থির থাকে, এরপর গাড়িটা যখন স্টার্ট দেয় আস্তে আস্তে কি এটা সামনে যেতে থাকে। এখন এবং কি যে সময় যত যায় গাড়ির বেগটা কি, ধরো ব্রেক না করলে গাড়ির বেগটাকে আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে কি যে প্রথম যখন আমরা গাড়িতে উঠি গাড়িটা কি থাকে স্থির। তো স্থির থাকা মানে কি, এই যে গাড়ির যে আদিবেগ আছে, আদিবেগ কত, আদিবেগটা হচ্ছে 0। অর্থাৎ যখনই একটা গাড়ি স্থির থাকে তার আদিবেগ কত, 0। খুবই কমন সেন্স। এখন হচ্ছে ধরো সময় যাচ্ছে, গাড়িটার কি ধরো আস্তে আস্তে কি বেগটা বাড়তেছে। ধরো গাড়ি এখানে আসলো, এখান থেকে এরপর এই জায়গায় আসলো। তো ধরে নিলাম যে এই বিন্দু থেকে গাড়ি যখন বিতে আসছে তখন তার বেগ হলো 5। এরপর ধরো বি থেকে যখন সিতে আসছে তখন তার বেগ কত হলো 10। তো এখানে দেখা যাচ্ছে যে যতই সময় যাচ্ছে তার বেগটা কি আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে। তো ধরে নিলাম যে এ থেকে সি, এখানে তার সাপোজ ধরে নিলাম যে 10 সেকেন্ড সময় লাগছে। এই 10 সেকেন্ড সময়ে তার বেগ 0 থেকে কত হলো 10। এই যে আমরা যে বললাম যে একটা গাড়ির বেগ বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটাকে আরেকটু সহজ ভাষায় বলে যে মানে এত বড় কথা না বলে জাস্ট বলে যে গাড়িটার কি ত্বরণ আছে বা এই গাড়িটা একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে। তো ত্বরণে যাচ্ছে কি মেইন করতেছে যে গাড়িটার কি বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোন একটা গাড়িতে ত্বরণ থাকা মানে কি, ত্বরণ থাকা মানে হচ্ছে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তার বেগ বৃদ্ধি পায়। তো দেখো এই যে বিষয়টা আছে এটাকে উল্টাভাবে বলা যায় না, যে এমনও তো হয় যে আমরা গাড়িতে চলতেছি, এখন কি হয় যে ধরো গাড়ির বেগ এমন হয় না যে প্রথমে আস্তে আস্তে কি কমে যাচ্ছে। অর্থাৎ গাড়ি যখন ব্রেক করে তাহলে কি এর উল্টা ঘটনাটা কি ঘটে যে গাড়ির বেগটা কি আস্তে আস্তে কমতেও পারে। তাহলে এটা হচ্ছে আমরা এভাবে চিন্তা করি যে ধরো একটা গাড়ি যখন এই অবস্থানে ছিল তখন তার বেগ ছিল ধরো কত 10। এরপরে ধরো তার বেগ হচ্ছে 5, এরপর হচ্ছে তার বেগ হচ্ছে কত 0। তো এখানে কি দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কি তার বেগটা কমে যাচ্ছে। এই যে সময়ের সাথে বেগ কমে যাওয়া এটাকে বলা হয় মন্দন। তাহলে আমরা মন্দনটা কি বলতে পারি, যে মন্দন হচ্ছে কি বেগ কমে যাওয়া। অর্থাৎ কোন একটা বস্তুর বেগ কমে যাওয়াকে বলা হয় মন্দন এবং বস্তুর বেগ বৃদ্ধিকে কি বলা হয় ত্বরণ। তো সেম এখানে ধরেছি যে এ থেকে সিতে যেতে তার 10 সেকেন্ড সময় লাগছে। তো এখন যদি আমরা ত্বরণের সংজ্ঞাটা দেখি, যে দেখো যে ত্বরণ হচ্ছে কি সময় সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো তোমরা যারা দ্বিতীয় লেকচারটা করে আসছো ওখানে হয়তো এই কথাটা মনে আছে যে আমরা একটা কথা বলছি যে যার পরিবর্তনের হার তাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তো দেখো তো এখানে কার পরিবর্তন হচ্ছে, যেহেতু বেগের বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি মানে কি ওভারঅল একটা চেঞ্জ না। যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে তাই আমরা বেগকে কি সময় দ্বারা ভাগ করবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বেগ ভাগ সময়। এখন এই বেগ ভাগ সময় এটাকেই কি বলা হয় ত্বরণ। এটা হচ্ছে ত্বরণের সূত্র। যে ত্বরণ হচ্ছে কি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো দেখো বেগের পরিবর্তন, যেমন এখানে দেখো যে বেগটা কত যে 10 থেকে 0 হলো, বা আর একটা কি যে 0 থেকে তার বেগটা হচ্ছে কি 10-এ হলো। এখন দেখো বেগের পরিবর্তন কেন বললো, যেমন দেখো যে তার আদি বেগ ছিল 0, শেষ বেগ কত 10। এখন দুটি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে বেগের পরিবর্তন কত, তাহলে কি শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করবে না, যে 10 মাইনাস 0, তখন আমরা কি বলবো যে বেগের পরিবর্তন হচ্ছে ওভারঅল কত 10। তো দেখো তো কোনো কিছুর পরিবর্তন মানে কি, কোনো কিছুর পরিবর্তন মানে হচ্ছে যে শেষ কি অবস্থা আর আগের অবস্থায় এই দুইটার পার্থক্যটাই হচ্ছে কি যে ওভারঅল তার চেঞ্জটা। যেমন এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরো এই গাড়ির ধরো আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এখন ধরো শেষে তার বেগটা হলো যে 30 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি বলি যে 10 ছিল আদি বেগ আর 30 হচ্ছে কি তার শেষ বেগ, এখন যদি বলি বেগের পরিবর্তন কত, তাহলে এভাবে বের করবো না যে 30 মাইনাস 10
ওভারঅল তার বেগের পরিবর্তন কত 20। তাহলে দেখো যে কোনো কিছু একটা পরিবর্তন মানে কি, যে তার শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা। তাহলে এখন আমরা এই বেগের পরিবর্তনকে কি লিখতে পারি, যে বেগের পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি না, যে শেষ বেগ মাইনাস আদি বেগ, আর নিচে হচ্ছে কি সময়। তাহলে এটা হচ্ছে ত্বরণের সূত্রটা। তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখবো। তো দেখো এখানে পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে পারি, এই যে ত্বরণ আছে, ত্বরণের ইংলিশ যেটা, এটা হচ্ছে এরকম যে এক্সেলারেশন, এটা হচ্ছে ত্বরণের ইংলিশটা। তো তো এই যে প্রথম যে ওয়ার্ডটা আছে এ, এখান থেকে ত্বরণকে এভাবে লিখা হয় যে এভাবে এ দ্বারা প্রকাশ করলে আমরা কি বলবো ত্বরণ। যে এর সমানকে আমরা কি লিখতে পারি, যে অর্থাৎ আমরা এখানে না লিখে একবারে এটাই লিখে রাখি যে ত্বরণকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, যে ওভারঅল আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম, যে শুধু এ লিখতে পারতাম। তো এখন হচ্ছে একইভাবে আমরা হচ্ছে ত্বরণের এককটা বের করব। তো আমরা এখন কি পেলাম, যে ত্বরণ সমান হচ্ছে কি বেগের পরিবর্তন, ওভারঅল উপর হচ্ছে কি বেগ আর নিচে হচ্ছে কি সময়। তো আমরা বেগের সূত্রটা কি জানি আবার, যে বেগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, আর নিচে হচ্ছে কি সময়। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে সরণ সময় ইন্টু 1/সময়। তো দেখো এখানে হচ্ছে নিচে একটা সময় আর দুইটা সময় গুণ করলে কি হবে, সময় ইন্টু সময়, ওভারঅল আমাদের কি আসে যে সময় স্কোয়ার, আর উপর হচ্ছে সরণ। এখন দেখো তো যে সরণের একক কি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড, আর উপরে কি আছে স্কোয়ার। ওভারঅল সরণের একক আসে এটা যে মিটার সেকেন্ড ইনভার্স 2। তো আসো আমরা একবারে লিখে ফেলি যে ত্বরণের যে এককটা আছে একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তো যে কোনো রাশির ত্বরণ এভাবে বের করতে হবে, যে ত্বরণ বের করার জন্য কি করতে হবে, যে যে রাশিটা থাকবে এটার প্রত্যেকটা রাশিকে কি মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। যেমন উপরে ছিল বেগ, নিচে ছিল সময়, সময় তো একটা মৌলিক রাশি, এখন সময়কে তো আর চেঞ্জ করা যাবে না। আর আমাদের উপর যে বেগ ছিল, বেগকে আমরা সরণ বাই সময় কেন লিখলাম, কারণ মৌলিক রাশিতে কনভার্ট করলাম, যে সরণ হচ্ছে মৌলিক রাশি, সময় হচ্ছে কি মৌলিক রাশি। তো ওভারঅল পুরা রাশিটা যখন হচ্ছে কি মৌলিক রাশিতে কনভার্ট হয়ে যাবে, এরপর হচ্ছে এর এককগুলো বসিয়ে দিব। এরপর হচ্ছে আমরা যদি মাত্রা বের করি, যে এই প্রশ্নগুলো আসে মাঝের মধ্যে, যে বলো যে ত্বরণের মাত্রা নির্ণয় করো, যে ত্বরণের মাত্রা নির্ণয় করো। তো একইভাবে যে কোনো রাশির মাত্রা বের করার জন্য ওই রাশিটাকে কি আগে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। যেমন আমরা এখানে কি পেলাম, যে ত্বরণ সমান হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়। তো এরপর আমরা কি লিখতে পারি, যে বেগের পরিবর্তে কি লিখতে পারি, বেগের সূত্র ত্বরণ ডিভাইডেড বাই সময়। তো দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা রাশি কি আমরা মৌলিক রাশিতে কনভার্ট করে ফেললাম, ত্বরণকে আমরা মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করলাম, যে কি উপর হচ্ছে সরণ, নিচে হচ্ছে কি সময়। দেখো সরণের একক কি, সরি যে সময়ের যে সরণের মাত্রা কি এল লেন্থ, আর সময়ের মাত্রা কি টি টি স্কোয়ার। ওভারঅল আমরা এখানে ত্বরণের মাত্রা কি পাচ্ছি এল টি ইনভার্স 2। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউতেও আসে। আর খ নাম্বারের জন্য আসলে আমাদের কি এভাবে এটাকে ভেঙে ভেঙে দেখাতে হবে, যে ত্বরণটা কিভাবে আমরা ত্বরণ থেকে মাত্রা বের করতেছি। তো আমরা আপাতত এই জিনিসটা নোট করি যে ত্বরণের মাত্রা যেটা আছে এটা হচ্ছে এল টি ইনভার্স 2, জাস্ট এতটুকু আমরা লিখে রাখি, এটা হচ্ছে ত্বরণের মাত্রাটা। আচ্ছা, তো এখানে এরপরে যে প্রশ্ন আসে যে কোনো বস্তুর ত্বরণ 5 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায়। তো এর জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে ত্বরণের সংখ্যাটা আমরা লিখে ফেলবো, যে ত্বরণ কাকে বলে। যে এটা সংখ্যাটা লেখার পরে এরপর ধরো আমরা এটা লিখবো যে কোনো বস্তুর ত্বরণ এত বলতে বোঝায়
যে কোনো বস্তুর ত্বরণ এত বলতে বোঝায় বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 5 করে বৃদ্ধি পাচ্ছে। যে 5 মিটার এত করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নেতে আসে। তো প্রথম হচ্ছে ত্বরণের সংজ্ঞাটা দিবা। এরপর হচ্ছে যে কোনো বস্তুর ত্বরণ এত বলতে বোঝায় যে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার ইনভার্স করে কি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপর যেটা আসে যে মন্দন, আমরা দেখছি যে একটা গাড়ির বেগ কি সময়ের সাথে কমতেছে। এই যে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন। তো একইভাবে আমরা মন্দনের সূত্রটা কিভাবে লিখবো? যে মন্দন হচ্ছে কি সেম ভাবে তো দেখো এখানে মন্দনের সূত্র বের করলে কি ত্বরণের যেমন আসছে তেমনই। আসলে মন্দনের আলাদা করে কোনো সূত্র লাগে না। যেটাই হচ্ছে ত্বরণ সেটাই হচ্ছে কি মন্দন। এটা হচ্ছে যে আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে মাঝের মধ্যে ত্বরণটা আমরা পজিটিভ পাচ্ছি, অর্থাৎ ধনাত্মক। যখন হচ্ছে আমরা ত্বরণটা হচ্ছে কি প্লাস পাবো, সেই ত্বরণটাকে বলা হয় তোমার ত্বরণ। আর যখন হচ্ছে মাঝের মধ্যে কি ত্বরণটা আমরা মাইনাস পাবো, যখন হচ্ছে আমরা ত্বরণটা কি মাইনাস পাবো, তখন এটাকেই বলা হয় কি মন্দন। তো আলাদা করে মন্দনের কোনো সূত্র লেখার দরকার নাই। মন্দনটাকেও সেম কি আমরা এভাবে লিখতে পারি যে মন্দন হচ্ছে এরকম যে এখানে যেটা লিখলাম যে শেষ বেগ, বা আমরা হচ্ছে এটা কপি করে নিয়ে আসি যে এটাই হচ্ছে তোমার মন্দনের সূত্রটা, অর্থাৎ যেটাই হচ্ছে ত্বরণ একইভাবে কি মন্দনটা বের করতে হবে। ত্বরণ যে সূত্রের সাহায্যে বের করি মন্দনটাও কি একই সূত্রের সাহায্যে কি বের করতে হবে একইভাবে। যেহেতু একই সূত্র তাই এর এককও কি হবে, যেটা ত্বরণের একক ওইটাই কি মন্দনের একক। মাত্রাও কি সেম হবে, যে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তো এরপর হচ্ছে আমরা এই প্রশ্ন নিতে পারি যে কোনো বস্তুর মন্দন এত বলতে কি বোঝায়। তো জাস্ট আমরা এখানে ত্বরণের জায়গায় লিখলাম যে হচ্ছে মন্দন। তো কোনো বস্তুর মন্দন এত বলতে কি বোঝায়, এই সেম ভাবে প্রথম হচ্ছে আমরা সংজ্ঞাটা দিব যে মন্দন কাকে বলে। এরপর হচ্ছে সংজ্ঞাটা দেওয়ার পরে এই জিনিসটা যে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার সেকেন্ড ইনভার্স করে কি বৃদ্ধি না পেয়ে এখানে কি কমে যাচ্ছে বা হচ্ছে হ্রাস পাচ্ছে, হ্রাস পায় শেষ। অর্থাৎ আমরা যখন অঙ্ক করবো তখন হচ্ছে আমরা বুঝবো এই মন্দন কি আসে, কি হয়। তো আসলে যে এখানে প্রথম যে প্রশ্নটা বলছে যে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে। তো দেখো ফিজিক্সে যখনই হচ্ছে যে কি স্থির অবস্থা শব্দটা দেখবা, যে যেমন এখানে যে স্থির অবস্থা, স্থির অবস্থা মানে হচ্ছে যে তার আদিবেগ যেটা ছিল, আদিবেগ হচ্ছে কত? শূন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে তার আদিবেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন বলছে যে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পর, তাহলে সময়টা হচ্ছে কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে সে হচ্ছে 50 মিটার সেকেন্ড ইনভার্স বেগ অর্জন করে, তাহলে তার শেষ বেগটা হচ্ছে 50। তো এখন তার ত্বরণ বের করতে হচ্ছে। ত্বরণের আমরা যে সূত্রটা দেখছি যে ত্বরণ হচ্ছে কি উপর হবে কি শেষ বেগ মাইনাস আদি বেগ, আর নিচে হচ্ছে সময়। তো তার শেষ বেগ কত? যে 50, আর আদি বেগ কত? 0। সময় হচ্ছে কত? 10। তো ওভারঅল এটা হিসাব করলে আমরা পাচ্ছি যে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এটা হচ্ছে কি গাড়িটার ত্বরণ। তো একইভাবে বলছে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা, সেখানে বলছে যে একটা গাড়ি হচ্ছে কি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। গাড়ি ব্রেক করায় 10 সেকেন্ড পর গাড়িটা থেমে যায়, তাহলে তার উপর ক্রিয়াশীল ত্বরণের মান কত? তো একইভাবে আমরা ত্বরণের যে সূত্রটা জানি যে তার আদিবেগ হচ্ছে কত? আদিবেগ হচ্ছে কত? যে 72 কিলোমিটার পার আওয়ার।
তো যারা হচ্ছে এককের ক্লাস দেখে আসছো, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা দেখে আসছো, তারা হয়তো এই কনভার্সনটা কি জানার কথা, যে এটা আমরা কি করব, যে 72 ইন্টু 1000 আর নিচে হচ্ছে কত 3600। তো তোমাদের কারো যদি হচ্ছে যে কি এই যে একক কনভার্সন নিয়ে যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচারটা দেখে আসবা। তো ওভারঅল আমরা যদি এটা হিসাব নিকাশ করি, আমরা এখানে পাচ্ছি যে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। যদি এটা আমরা ভাগ করি, তাহলে শেষ বেগ কত, যেহেতু গাড়িটা থেমে যায়, থেমে গেলে তার শেষ বেগ কত, শূন্য। খুবই কমন সেন্স না, যে একটা গাড়ি এখানে ধরো 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে কি এদিকে যাচ্ছে, এখন গাড়ি যখন থেমে যাবে, থেমে গেলে কি তার কোনো বেগ থাকবে, থাকে না, তাই হচ্ছে শেষ বেগটা শূন্য ধরলাম আর কি। তো এখানে হচ্ছে সময় কত, সময় বলা আছে যে 10 সেকেন্ড। তো আসলে এবার হচ্ছে আমরা ত্বরণ বের করি, যে ত্বরণ কি ছিল, উপরে শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ হচ্ছে কত, শূন্য, আদি বেগ কত 20, সময় হচ্ছে কত 10। ওভারঅল এটা হিসাব করলে কত আসে দেখো তো, যে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এখানে দেখো যে আমরা যে ত্বরণটা পেলাম এটা হচ্ছে কি মাইনাস আসছে। তো এই যে দেখছো যে একটা এটার সামনে কি, যেটা 5 পাইছি আমরা, এটার সামনে কিছু নাই, মানে কি এটা হচ্ছে প্লাস। এই প্লাস যেটা পাইছি এটা হচ্ছে ত্বরণ, বাট এটা যখন মাইনাস পেলাম এটা হচ্ছে কি মন্দন। সুতরাং এটা হচ্ছে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে কি মন্দন। যেটা বললাম যে ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দন। সুতরাং মন্দন বা হচ্ছে গাড়িটির মন্দন, গাড়িটির মন্দন 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো যখন হচ্ছে মন্দন ওয়ার্ডটা লিখবে তখন আর মাইনাস লেখার দরকার নাই, মন্দন মিন করতেছে কি এটা মাইনাস, ঠিক আছে। তো এটা তো আশা করি বুঝছো অঙ্কটা।